আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ মিস, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা বাংলাদেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান পড়েছিলাম। বাসায় দেখেছিলে একটু? আচ্ছা, আজকে আমরা পড়ব কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে করণীয়। খুঁজে পেয়েছো বইতে? মিস, কুটির একটু পৃষ্ঠা নাম্বারটা বলবেন? পেজ নাম্বার মিলবে কিনা আমি বুঝতে পারছি না। 89, 89 পৃষ্ঠা। দেখো, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে করণীয়। পেয়েছো? জি মিস। আচ্ছা, কুটির শিল্প প্রধানত পরিবার ভিত্তিক। খেয়াল করো, আন্ডারলাইন করেছি আমি, বইতে দাগ দাও। এই লাইনটি দিয়ে অনেক সময় জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, যে কোন শিল্প প্রধানত পরিবার ভিত্তিক। তখন আনসার হবে কুটির শিল্প। তবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পরিবারের সদস্যগণ ছাড়াও বাইরের শ্রমশক্তির প্রয়োজন হয়। এই জাতীয় শিল্পের উদ্যোক্তাগণ নিজের শ্রম ও মেধা খাটিয়ে এবং স্থানীয় কাঁচামাল ব্যবহার করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তবে এই শিল্পের বিকাশে আরো পদক্ষেপ গ্রহণ জরুরি। আচ্ছা, এই হেডিংটা দিয়ে প্রশ্ন হতে পারে যে কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের বিকাশে আমাদের করণীয় কি, অথবা কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে কি কি পদক্ষেপ গ্রহণ করা জরুরি। ঠিক আছে? প্রয়োগ কিংবা উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসেবে আসতে পারে। তখন এই পয়েন্টগুলোর আলোকে আনসার লিখতে হবে। কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের বিকাশে করণীয় বা বিকাশে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেগুলো হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ। সহজলভ্যতা শব্দটির অর্থ কি? মেয়েরা শুনতে পাচ্ছ আমাকে? রেসপন্স করো। জি মিস। সহজলভ্যতা এই শব্দটির অর্থ কি? রায়তা বলো, সহজলভ্যতা এই শব্দটার মানে কি? মিস মানে যেটা ইজিলি পাওয়া যায়। হ্যাঁ, খুব সহজে পাওয়া যায়। আচ্ছা, যারা জয়েন করেছো কেউ কিন্তু রোল নাম্বার লিখোনি, রোল নাম্বার লিখে ফেলো। ক্লাসে জয়েন করেই রোল নাম্বারটা লিখে ফেলবে। তাহলে কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ, অর্থাৎ যে পণ্য উৎপাদনের জন্য যে ধরনের কাঁচামাল দরকার সেটা যেন সহজেই উৎপাদকরা পেতে পারে, এই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। সাধারণত যে জাতীয় কাঁচামাল যেখানে বেশি সেখানেই সেই জাতীয় শিল্পগুলো বেশি গড়ে ওঠে। তবে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ অব্যবস্থা সহ অন্যান্য কারণে কাঁচামাল পাওয়া অনিশ্চিত হয়ে পড়লে শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়। এই জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। বলছে যেখানে যেই ধরনের কাঁচামাল বেশি সেখানে সেই ধরনের শিল্প গড়ে ওঠে। এই লাইনটার একটা উদাহরণ দাও তো। যেমন ময়মনসিংহে দেখবা যে পাট চাষ বেশি হয়, কাজে পাট শিল্পগুলো ময়মনসিংহেই বেশি গড়ে ওঠে। আবার সিলেটে চা বাগান আছে, তো চা উৎপাদন কারখানাগুলো সেখানেই গড়ে ওঠে। ঠিক আছে? তবে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ অব্যবস্থা এবং অন্যান্য কারণে কাঁচামাল পাওয়া যদি অনিশ্চিত হয়, যে হঠাৎ করে বন্যা হলো অথবা অতিবৃষ্টি হলো অথবা অনাবৃষ্টি হলো, যে চাষিরা পাট চাষ করতে পারলো না। এখন পাটকলগুলোর প্রধান কাঁচামালই হচ্ছে পাটের আঁশ। যদি পাট চাষ করতে না পারে সেক্ষেত্রে তো পাটের আঁশ পাওয়া যাবে না। তার মানে কাঁচামাল পাওয়াটা অনিশ্চিত হয়ে পড়ছে।
সেক্ষেত্রে কি করতে হবে, যে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এই জন্য সরকারের সাহায্য সহযোগিতা দরকার, হঠাৎ করে যদি কাঁচামাল পাওয়া অনিশ্চিত হয়ে যায়। এরপরে বলেছে বাজারের নৈকট্য। নৈকট্য মানে হচ্ছে কাছাকাছি। শিল্প প্রতিষ্ঠান বা কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্প যেখানে গড়ে উঠবে, সেই শিল্পের কাছাকাছি বাজার থাকতে হবে। কেন থাকতে হবে দেখো, উৎপাদিত পণ্য বিক্রয় ও বিপণনের জন্য প্রয়োজন বাজার। আবার কাঁচামাল ক্রয়ের বাজারও কাছাকাছি থাকা উচিত। কাঁচামাল ক্রয় ও উৎপাদিত সামগ্রীর বাজার নিশ্চিত করা গেলে এই জাতীয় শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে। বলেছে যে কাঁচামাল ক্রয়ের জন্য যেমন বাজার কাছাকাছি থাকতে হবে, তেমনি উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য বাজার কাছাকাছি থাকতে হবে শিল্প কারখানাগুলোর। কেন? কে ব্যাখ্যা দিতে পারবে বলো? কাঁচামাল ক্রয়ের জন্য বাজার কাছাকাছি থাকা উচিত। এটার কারণ হচ্ছে যদি বাজার কাছাকাছি থাকে শিল্প প্রতিষ্ঠানের, তাহলে কাঁচামাল কিনে শিল্প প্রতিষ্ঠানে আনতে পরিবহন খরচ কম হবে। ঠিক আছে? যদি পরিবহন খরচ কম হয় তাহলে সুবিধাটা কি হবে, যে উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা হয়, যে পণ্যটি উৎপাদন করতে যত খরচ হলো তার সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে সেই পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। যদি পণ্যের উৎপাদন খরচ কম হয়, কাঁচামাল কিনে আনতে যদি পরিবহন খরচ কম হয়, বাজারের কাছাকাছি শিল্পের কাছাকাছি বাজার থাকলে কাঁচামালও সহজলভ্য হবে, সস্তায় কিনতে পারবে, তাহলে তার উৎপাদন খরচ কম হবে। উৎপাদন খরচ কম হলে সে তার প্রত্যাশিত মুনাফা যোগ করে অন্যান্য প্রতিযোগী কোম্পানির তুলনায় তার পণ্যের বিক্রয় মূল্য সে কম নির্ধারণ করতে পারবে। ঠিক আছে? এই জন্য কাঁচামাল ক্রয়ের বাজার কাছাকাছি থাকা উচিত। আবার উৎপাদিত পণ্য বিক্রয় করার জন্য বাজার কাছাকাছি হওয়া দরকার। কেন? যে উৎপাদিত পণ্য উৎপাদন করার পর সেটা বাজারে বিক্রি করতে তার পরিবহন খরচ কম হবে। ঠিক আছে? অর্থাৎ খরচ যত কম হবে প্রতিষ্ঠানের মুনাফা তত বেশি হবে। এজন্য বলেছে কাঁচামাল ক্রয় ও উৎপাদিত সামগ্রীর বাজার নিশ্চিত করা গেলে এই জাতীয় শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে, অর্থাৎ বিকাশ খুব দ্রুত হবে। শ্রমিকের পর্যাপ্ত যোগান, অর্থাৎ এই শিল্পগুলোতে কাজ করার জন্য যে পরিমাণ শ্রমিক দরকার সেই পরিমাণ শ্রমিক যাতে সহজে পাওয়া যায়, এই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মূলত শ্রমঘন শিল্প। আন্ডারলাইন করবা, এই লাইনটা দিয়ে অনেক সময় জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, যে কোন শিল্প মূলত শ্রমঘন শিল্প, তখন হবে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প। এদের বিকাশে দক্ষ জনশক্তি ও স্বল্প মজুরিতে শ্রমিকের প্রাপ্যতা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই শিল্পগুলোর বিকাশে দক্ষ জনশক্তি এবং স্বল্প মজুরিতে যাতে শ্রমিক সহজে পাওয়া যায় এই বিষয়টি গুরুত্বপূর্ণ। কুটির শিল্পের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে ডিজাইন ও দক্ষ কারিগরি জ্ঞান অপরিহার্য হয়ে পড়ে। অর্থাৎ কুটির শিল্পে যে পণ্যগুলো উৎপাদিত হয় এই পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে পণ্যের ডিজাইন এবং পণ্য তৈরি করতে দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন শ্রমিক খুবই দরকার। পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের দক্ষ করার সুযোগ থাকতে হবে, যে এই শিল্পগুলোতে যারা কাজ করবে, ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পে, সেই সমস্ত শ্রমিকদের যাতে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় সেই সুযোগ থাকতে হবে। এরপরটি বলেছে পরিবহনের সুযোগ সুবিধা। প্রাথমিক অবস্থায় স্থানীয় কাঁচামাল ও বাজারের উপর নির্ভর করে শিল্প প্রতিষ্ঠা হলেও পণ্যের বাজার বিস্তৃত হলে তার বিক্রয় ও বিপণনের জন্য এবং কাঁচামাল যন্ত্রপাতি সুষ্ঠুভাবে আনা নেওয়ার জন্য যোগাযোগের সুব্যবস্থা আবশ্যক।
বলছে প্রথম দিকে, প্রাথমিক অবস্থায় মানে হচ্ছে যে প্রথম দিকে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পগুলো স্থানীয় কাঁচামাল ও বাজারের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ যেখানে যে কাঁচামাল পাওয়া যায় সেখানেই সেই শিল্পটি গড়ে ওঠে। কিন্তু পরবর্তীতে বাজার বিস্তৃত হলে, অর্থাৎ পণ্যের চাহিদা যখন বেড়ে যায়, তখন দূর দূরান্তে তাদের পণ্য বিক্রি করতে হয়। এজন্য বলেছে যে পণ্যের বাজার বিস্তৃত হলে তার বিক্রয় ও বিপণনের জন্য এবং কাঁচামাল, এখানে একটা কমা হবে, কাঁচামাল, যন্ত্রপাতি সুষ্ঠুভাবে আনা নেওয়ার জন্য যোগাযোগ সুব্যবস্থা আবশ্যক। অর্থাৎ দূর দূরান্তে অথবা অন্যান্য জেলায়, অন্যান্য স্থানে উৎপাদিত পণ্য পৌঁছে দেওয়ার জন্য বা অন্যান্য জায়গা থেকে কাঁচামাল কিংবা যন্ত্রপাতি শিল্প প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার। এর পরের পয়েন্টটি বলেছে স্থানীয় ও বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব আরোপ। স্থানীয় ও বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব দিতে হবে। যেহেতু ক্ষুদ্র ও কুটির শিল্প স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাই স্থানীয় চাহিদা পূরণে গুরুত্ব দিয়ে শিল্প স্থাপিত হয়। তবে শুধুমাত্র স্থানীয় চাহিদার দিকে লক্ষ্য রাখলেই হয় না, বৈদেশিক বাজারের প্রসার ও একই সাথে চাহিদা পূরণের দিকেও গুরুত্ব দিতে হয়। বলছে যে প্রথম দিকে যদিও স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্পগুলো গড়ে ওঠে, তবে শুধুমাত্র স্থানীয় চাহিদার দিকে লক্ষ্য রাখলে হবে না, তার লক্ষ্য থাকতে হবে তার উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি করা। সেই কারণে বৈদেশিক বাজারের প্রসার, অর্থাৎ বিদেশেও বাজার দখল করা, তার পণ্য বিক্রি করা, বিদেশে পণ্যের চাহিদা তৈরি করা এবং সেই চাহিদা পূরণের দিকেও লক্ষ্য রাখতে হয়। এর পরেরটি বলেছে পুঁজির সহজলভ্যতা, অর্থাৎ কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প স্থাপন করতে যে মূলধনের প্রয়োজন হবে, সেই মূলধন যেন উদ্যোক্তারা সহজেই পেতে পারে সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য স্বল্প পুঁজির প্রয়োজন হলেও, অর্থাৎ অল্প পরিমাণ মূলধনের প্রয়োজন হলেও সবসময় উদ্যোক্তার পক্ষে পুঁজির যোগান দেওয়া সম্ভব হয় না। যদিও মূলধন কম লাগে, কিন্তু তারপরেও অনেক সময় উদ্যোক্তার পক্ষে নিজের দিক থেকে বা নিজের পকেট থেকে মূলধন জোগাড় করা সম্ভব হয় না। তাই ব্যাংক সহ বিভিন্ন উৎস থেকে অর্থ ঋণ হিসেবে পাওয়ার সুযোগ থাকতে হবে। এরপরে বলেছে সরকারি সুযোগ সুবিধার সহজলভ্যতা, অর্থাৎ সরকার বিভিন্ন সময় এই শিল্পগুলোতে সুযোগ সুবিধা দিয়ে থাকে, সেই সুযোগ সুবিধাগুলো যেন সহজেই উদ্যোক্তারা পেতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কুটির শিল্প দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। খেয়াল করো, আমি আন্ডারলাইন করেছি। এই লাইনটি দিয়ে অনেক সময় জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক কোন শিল্প? বলতো কোন শিল্প? কুটির শিল্প। কুটির শিল্প, ভেরি গুড। তাই এর বিকাশ, এ হবে না, এর হবে, এর অর্থাৎ কুটির শিল্পের বিকাশ ও প্রকাশের জন্য সরকারি সকল ধরনের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আসার কথা হচ্ছে সরকার ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এই শিল্পের বিকাশে বিভিন্ন ধরনের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। অর্থাৎ ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের জন্য সরকার বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। সরকার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের বিকাশে সহায়তা দান, তাঁত শিল্প রক্ষা, বেনারসি ও জামদানি পল্লীর মতো রেশম পল্লী গড়ে তোলা সহ তাঁতি, কামার, কুমার, মৃৎশিল্প, বাঁশ, বেত, তামা, কাঁসা ও পাটি শিল্পে বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঠিক আছে, এই ছিল আমাদের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশে আমাদের করণীয় কি, এই 7টা পয়েন্টের আলোকে আনসার লিখবা।
যে 7টা পয়েন্ট পড়লাম এর মধ্যে কোনো পয়েন্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে? যদি থাকে তাহলে আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দিব। মেয়েরা কোনো সমস্যা আছে কারো? নো মিস। মিস, বলো। 3 নাম্বার পয়েন্টটা আবার বুঝিয়ে দিবেন। 3 নাম্বার পয়েন্ট কি ছিল বলো? শ্রমিকের পর্যাপ্ত যোগান। শ্রমিকের পর্যাপ্ত যোগান। ক্ষুদ্র কুটির মাঝারি শিল্পে যে পণ্যগুলো উৎপাদন করা হয় সে পণ্যগুলো উৎপাদন করার জন্য শ্রমিকের দরকার না? বলো, দরকার কি না শ্রমিক? জি মিস। এখন কাজ করার জন্য যে পরিমাণ শ্রমিক দরকার সেই পরিমাণ শ্রমিক যাতে পাওয়া যায় সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। ঠিক আছে? পর্যাপ্ত যোগান। পর্যাপ্ত পর্যাপ্ত মানে হচ্ছে যে আমার যেই পরিমাণ দরকার সেই পরিমাণেই যাতে আমি পেতে পারি। এখন বলেছে যে ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প মূলত শ্রম ঘন শিল্প। শ্রম ঘন বলতে বোঝানো হয়েছে যে এই শিল্পগুলোতে কাজ করার জন্য অনেক বেশি শ্রমিকের দরকার হয়, অর্থাৎ যন্ত্রপাতির তুলনায় শ্রমিকের পরিমাণ বেশি লাগে, এজন্য বলা হচ্ছে শ্রমঘন শিল্প। এদের বিকাশে অর্থাৎ ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পের বিকাশে দক্ষ জনশক্তি ও স্বল্প মজুরিতে শ্রমিকের প্রাপ্যতা গুরুত্বপূর্ণ। দক্ষ জনশক্তি বলতে এখানে দক্ষ শ্রম শক্তিকেই বোঝানো হয়েছে, যে ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্পে কাজ করার জন্য যেই ধরনের শ্রমিক দরকার, ঠিক আছে, সেই শ্রমিকদের দক্ষ হতে হবে এবং তাদেরকে যাতে স্বল্প মজুরিতে পাওয়া যায়, অর্থাৎ অনেক বেশি মজুরি যাতে তাদেরকে দিতে না হয়, এই বিষয়টাও গুরুত্বপূর্ণ। কুটির শিল্পের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে ডিজাইন ও দক্ষ কারিগরি জ্ঞান অপরিহার্য হয়ে পড়ে। অর্থাৎ কুটির শিল্পে যে পণ্যগুলো উৎপাদিত হয় সেই পণ্যগুলোর চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, যে প্রতিযোগিতা তৈরি হচ্ছে বিভিন্ন কুটির শিল্পের মালিকদের মধ্যে, যে কে কার চেয়ে কত বেশি ভালো বা সুন্দর ডিজাইনের উন্নত মানের পণ্য তৈরি করতে পারে। এই কারণে বলা হচ্ছে যে ডিজাইন, যে নিত্য নতুন ডিজাইন এবং সেই ডিজাইনকে বাস্তবে পরিণত করার জন্য দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন শ্রমিক খুবই দরকার হয়ে পড়েছে। এখন শ্রমিকদের দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায় সেটা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে, যে এই শিল্পগুলোতে যারা কাজ করবে তাদেরকে যাতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা যায় সেই সুবিধাটা থাকতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এবার? জি মিস। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে কোনো পয়েন্টে? একটু দ্রুত রেসপন্স করো। আর কারো কোনো সমস্যা আছে? নো মিস। আচ্ছা, যদি না থাকে আমি পরে চলে যাচ্ছি। বৃহৎ শিল্প, ইংরেজিতে বলা হয় লার্জ ইন্ডাস্ট্রি। এর আগে আমরা মাঝারি শিল্পের সংজ্ঞা যখন পড়েছিলাম, ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প, তখন কিন্তু দুটো সংজ্ঞা পড়েছিলাম, যে উৎপাদনমুখী মাঝারি শিল্প, সেবামূলক মাঝারি শিল্প। উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প, সেবামূলক ক্ষুদ্র শিল্প। বৃহৎ শিল্পকেও ঠিক একইভাবে দুই ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। একটি হচ্ছে উৎপাদনমুখী বৃহৎ শিল্প, আর একটি হচ্ছে সেবামূলক বৃহৎ শিল্প। উৎপাদনমুখী বৃহৎ শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া স্থায়ী সম্পদের মূল্যের পরে একটা কমা হবে, স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ। খেয়াল করো, এই কয়টা শব্দ কিন্তু কমন, প্রত্যেকটা সংজ্ঞার মধ্যে আমরা পেয়েছি, যে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ। তারপরে হচ্ছে বিনিয়োগের পরিমাণ আর শ্রমিকের সংখ্যার মধ্যে পার্থক্য এসেছে। ঠিক আছে, ব্যয় সহ 30 কোটি টাকার অধিক অর্থাৎ 30 কোটি টাকার বেশি, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে
250 জনের বেশি শ্রমিক নিয়োজিত রয়েছে। ঠিক আছে, এই লাইনটা কমন, এই লাইনটা বারবার তোমার পড়ার দরকার নাই। তুমি হচ্ছে বিনিয়োগের পরিমাণ এবং শ্রমিকের সংখ্যা মনে রাখবা প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলেই তোমার পক্ষে সংজ্ঞা লেখাটা সহজ হবে। তাহলে উৎপাদনমুখী বৃহৎ শিল্পের বিনিয়োগের পরিমাণ কত? 30 কোটি টাকার বেশি এবং শ্রমিক সংখ্যা হচ্ছে 250 জনের বেশি। সেবামূলক বৃহৎ শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্যের পরে একটা কমা হবে, মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 15 কোটি টাকার অধিক, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 100 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। এটুকুন পড়বা, দেখো ব্র্যাকেট দিয়ে রেখেছি। তাহলে সেবামূলক বৃহৎ শিল্পে এই লাইনটা কমন, দেখো সংজ্ঞার এই লাইনটা কমন, প্রতিস্থাপন ব্যয় সহ পর্যন্ত। যেটাতে ভিন্নতা আসবে সেটা হচ্ছে বিনিয়োগের পরিমাণ হচ্ছে 15 কোটি টাকার বেশি এবং শ্রমিকের পরিমাণ হচ্ছে 100 জনের বেশি। ঠিক আছে, মনে থাকবে? উৎপাদনমুখী বৃহৎ শিল্পে বিনিয়োগের পরিমাণ কত বলো? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? 30 কোটি টাকা। 30 কোটি টাকা শিওর? ঠিক মতো বলো, দেখে বলো। মিস কোশ্চেনটা আবার বলবেন? উৎপাদনমুখী বৃহৎ শিল্পে বিনিয়োগের পরিমাণ কত? 30 কোটি টাকার অধিক। হ্যাঁ, 30 কোটি টাকার অধিক। আর শ্রমিকের সংখ্যা 250 জনের বেশি। ভেরি গুড। সেবামূলক বৃহৎ শিল্পে বিনিয়োগের পরিমাণ কত? 15 কোটি টাকার বেশি। হ্যাঁ, 15 কোটি টাকার বেশি। আর শ্রমিকের সংখ্যা 100 জনের অধিক। 100 জনের অধিক। সংজ্ঞা ভালোভাবে পড়বা, জ্ঞানমূলক কিংবা অনুধাবনের প্রশ্ন অথবা প্রয়োগের প্রশ্ন হিসেবেও আসে। অনেক সময় উদ্দীপকে কিছু ক্লু দেওয়া থাকে, তারপরে বলা হয় যে উদ্দীপকে কোন ধরনের শিল্পের কথা বলা হয়েছে। ঠিক আছে, সে কারণেই তুমি বিনিয়োগের পরিমাণ এবং শ্রমিকের পরিমাণ এগুলো খুব ভালোভাবে মনে রাখবে। এরপর দেখো, বাংলাদেশের বৃহৎ শিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সার শিল্প, সিমেন্ট শিল্প, কাগজ শিল্প, বিদ্যুৎ উৎপাদন শিল্প, গার্মেন্টস শিল্প, ইস্পাত শিল্প, প্রকৌশল শিল্প, ঔষধ তৈরি শিল্প, পাট ও পাটজাত শিল্প এবং চা শিল্প। উদাহরণগুলা পড়বা, অনেক সময় যে কোনো একটা নাম উল্লেখ করে হয়তো বলা হলো যে এটা কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত, ক্ষুদ্র, কুটির, মাঝারি, বৃহৎ। ঠিক আছে, এই কারণে উদাহরণগুলো ভালোভাবে শিখে রাখবা। বৃহৎ শিল্পের উদাহরণ কোনগুলো বলো? যে কোনো একজন বলো। বৃহৎ শিল্প কোনগুলো? মেয়েরা শুনতে পাচ্ছ আমি আমাকে? বলবো? বলো। সার শিল্প, সিমেন্ট শিল্প, কাগজ শিল্প, বিদ্যুৎ উৎপাদন শিল্প, গার্মেন্ট শিল্প, ইস্পাত শিল্প, প্রকৌশল শিল্প, ঔষধ তৈরি শিল্প, পাট ও পাটজাত শিল্প ও চা শিল্প। ভেরি গুড। আচ্ছা, প্রশ্ন কি লিখেছিলে? আমি যে একদম শুরুতে একটা প্রশ্ন বললাম যে কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের বিকাশে করণীয়, প্রশ্নটা লিখেছিলে? রেসপন্স করো, প্রশ্ন লিখেছিলে? জি মিস। কি প্রশ্ন লিখেছিলে একটু বলো আমাকে, শুনি। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে আমাদের করণীয় কি, বাকি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? ভেরি গুড।
এরপরে আরেকটা প্রশ্ন লিখো। উৎপাদনমুখী বৃহৎ শিল্প কাকে বলে? উৎপাদনমুখী বৃহৎ শিল্প কাকে বলে? লিখেছো? জি মেয়ের মিস। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন লেখো। সেবামূলক বৃহৎ শিল্প কাকে বলে? সেবামূলক বৃহৎ শিল্প কাকে বলে? হয়েছে লেখা? জি মিস। আরেকটা প্রশ্ন লিখো। বাংলাদেশের বৃহৎ শিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো? বাংলাদেশের বৃহৎ শিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো? লিখেছো? জি মিস। আচ্ছা, আজকে আমরা যতটুকু পড়েছি সবাই কি বুঝতে পেরেছো? জি মিস। কারো কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন? নো মিস। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমি এখন প্রশ্ন করি। শ্রমঘন শিল্প বলা হয় কোন শিল্পগুলোকে? ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পকে। ভেরি গুড। প্রধানত পরিবার ভিত্তিক হয় কোন শিল্প? কুটির শিল্প। কুটির শিল্প, ভেরি গুড। দেশের ঐতিহ্য এবং গৌরবের প্রতীক কোন শিল্প? কুটির শিল্প। কুটির শিল্প। উৎপাদনমুখী বৃহৎ শিল্প কাকে বলে? বলো। সমস্যা নাই, বই দেখেই বলো। এখন বই দেখেই বলো, সমস্যা নাই। উৎপাদনমুখী বৃহৎ শিল্প কাকে বলে? যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় 30 কোটি টাকার অধিক, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 250 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। তাকে উৎপাদনমুখী বৃহৎ শিল্প বলে। আনসার কমপ্লিট করতে হবে। আচ্ছা, দুটো বৃহৎ শিল্পের উদাহরণ দাও। কে বলবা দুটো বৃহৎ শিল্পের উদাহরণ? কেউ পারছো না? দুটো বৃহৎ শিল্পের উদাহরণ দাও। তামান্না, শুনতে পাচ্ছ আমার কথা? তামান্না, শুনতে পাচ্ছ? দুটো বৃহৎ শিল্পের উদাহরণ দাও। রায়তা, শুনতে পাচ্ছ? জি মিস। বলো দুটো বৃহৎ শিল্পের উদাহরণ কি কি হতে পারে? খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, জনশক্তি রূপান্তর শিল্প। বুঝি নাই।
খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, জনশক্তি রূপান্তরিত শিল্প। জনশক্তি জনশক্তি রপ্তানি শিল্প। আচ্ছা, সেবামূলক বৃহৎ শিল্পের ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ কত হয়? 15 কোটির অধিক। আর শ্রমিকের সংখ্যা 100 জনের অধিক। 100 জনের অধিক। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যতটুকু পড়েছি বাসায় আরেকবার একটু দেখবা, হ্যাঁ? নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বৃহৎ শিল্পের গুরুত্ব, উন্নত অনুন্নত শিল্প এলাকা, এই দুটো পড়বো। এই দুটো পড়লে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সবাই ভালো থেকো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।